সবাইকে স্বাগত পোলার আইসক্রিম প্রেজেন্স চ্যাম্পিয়নের গল্পে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাদমান ইসলাম। আপনাকে স্বাগত। বছর জুড়ে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন, এর বাইরে আসলে ঈদের সময়টা সবারই বিশেষ কাটে, বিশেষ মুহূর্ত আপনারা কাটান পরিবারের সঙ্গে। ক্রিকেটের আগে আমরা কথা বলতে চাই ঈদটা কিভাবে কাটে একদম পরিবারের সঙ্গে, মুহূর্তগুলো কেমন যায়? সবসময় আপনার এই ফ্যামিলির সাথেই করা হয়, কারণ আমি যেমন ঢাকায় থাকি, আমার দাদা দাদি নানা নানি সবাই ঢাকায় থাকে। তো ওইভাবে আমার সকাল থেকে শুরু করে আপনার ওনাদের সাথে ফ্যামিলির সাথে সময়টা কাটানো হয়। আর এমনি এখন যেমন আমি ম্যারিড আলহামদুলিল্লাহ, আমার ছোট একটা বেবিও আছে। তো লাস্ট ঈদেও ওর সাথে আমার খুব সময় একটা গেছে। তো এবারও ইচ্ছা আছে খুব ভালো একটা সময় কাটানো ওর সাথে। বাবা হিসেবে এর আগেও একটা ঈদ পালন করেছেন, তো বাবা হয়ে ঈদ উদযাপনটা কীরকম? এটার অনুভূতি আসলে কি কোনো ভাষায় প্রকাশ করা যায় সত্যিকার অর্থে? মানে বলে বোঝাতে পারবো না, কারণ লাস্ট ইয়ার হয়তো বা ও একটু ছোট ছিল, কিন্তু এখন লাস্ট কিছুদিন আমি দেখতেছি ও একটু হাঁটা স্টার্ট করছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি খুব এক্সাইটেড যে এবার ঈদটাতে কোথাও বের হলে মানে হয়তো বা ও একটু হাঁটবে বা সুন্দর হাসি মুখে মানে সারাক্ষণ ঘুর করে। তো এটাই দেখতে ভালো লাগে। তো এটা তো মানে খুশিটা বলে বোঝানো হতো না। আর এমনি শপিংয়ে ফোকাসটা কার থাকে, আপনার না আপনার সহধর্মিনীর বেশি? কে সব কিছু করে পুরো পরিবারের জন্যই যদি বলি? না, পুরো পরিবারের জন্য আমার ওয়াইফই সব করে থাকে, আর আমি অবশ্যই সাপোর্ট করি, যার কারণে দুজন মিলেই, কিন্তু ম্যাক্সিমাম ওরটা আমার ওয়াইফই সব করে থাকে, আমার বেবিটা। জি। আর ঈদের দিনটা আপনি কিভাবে সাজান, ওই সময়টা পুরোপুরি? ঈদের সময়টা সকাল থেকে মানে নামাজে যাই, আব্বুর সাথে যাওয়া হয়, আব্বু আমি আর আমার ছোট ভাই। তো নামাজে আসার পরে আমি আমার ওল্ড টাউনে মানে গোপীবাগের বাসায়, ওখানে আমার দাদা দাদি নানা নানির বাসা, ওনারা তো নাই, আমি আমার মামারা আছেন, চাচারা আছেন, ওনাদের সাথে কিছুক্ষণ সময় টাইম পাস করি। তারপরে আমি বাসায় এসে ফ্যামিলি ফ্রেন্ডস ওনাদের সাথে সময়, মাঝে মাঝে শ্বশুরবাড়িতে যাওয়া হয়। আপনি এমনিতে বড় হয়েছেন পুরান ঢাকায়, তো পুরান ঢাকায় অনেক ঐতিহ্যবাহী খাবার রয়েছে যেগুলো খুব বেশ পরিচিত। ওখানকার কোনো ডিশ কি ঈদের দিনও করা হয় নাকি, যে আইটেমগুলো না করলেই নয়? আপনার পছন্দের খাবার যদি জানতে চাই ঈদের জন্য বিশেষ করে। পছন্দের খাবার বলতে আমি মানে সবই খাই, তো ওরকম কোনো পছন্দ নাই, কিন্তু ঈদের দিন ওই যে আম্মু কিছু সেমাই রান্না করে, আচ্ছা। ওগুলোই খাওয়া হয়। আর আমাদের পুরান ঢাকার তো বলতে গেলে তেহারিটাই সবাই করে, তো বাসায় ওই রকম তেহারি রান্না করা হয়, বা সাদা পোলাও বা চিকেন কোরমা এগুলোই খাওয়া হয়। পুরান ঢাকার তেহারির কথা অনেক বেশি শোনা যায়। এরকমটা কি হয়ে যায় সকালবেলা উঠেই আসলে তেহারি খায়, এটা কি সত্য? এইটা আমি খুব কমই দেখছি, এটা আমার চোখে পড়ে নেই। আমি যতটুকু জানি, আমরাও যখন ছোট ছিলাম গোপীবাগে, তখন এরকম তেহারি আমি কখনো খেতে দেখিনি কাউকে, বা আমার ফ্যামিলির কাউকেও দেখা হয় নাই। হ্যাঁ, চা দিয়ে আপনার আর একটা বাগরখানি বলে, অনেকে সুগার রুটি বলে, ওইটা খাওয়া হয়, বা পরোটা দিয়ে খাওয়া হয়, কিন্তু বিরিয়ানি কখনো আমি দেখিনি যে সকালবেলা খাওয়া হয়েছে। এমনি চা দিয়ে ওটা ঈদের দিন কি ব্যতিক্রম না? ঈদের দিনে সেমাইটাই আপনারা প্রেফার করেন? ঈদের দিন সবসময় সেমাই দিয়ে করা হয়। সেমাইয়ের পরে তারপরে আমরা লাঞ্চের সময় যখন ফ্যামিলি সবাই একসাথে হয়, তখন আমরা তেহারি বা মোরগ পোলাও এগুলো খাওয়া হয়। আর এমনি যেহেতু ক্রিকেটার আপনি, সেক্ষেত্রে ফিটনেসের একটা ব্যাপার থাকে, খাবারের ক্ষেত্রে কি ওই সময়টা একটু মেনটেন করে চলেন, না কি আজকে ঈদের দিন চিট ডে হিসেবে আপনারা করে থাকেন? হ্যাঁ, তাই করা হয়। আপনার ঈদের 2-3টা দিন চিট ডে হিসেবেই ধরা হয়, কারণ মানে সবসময় তো এই আইটেমগুলো খাওয়া হয় না। বলতে গেলে হয়তো বা খেলায় থাকি, বা বাসায় রান্না করলেও হয়তো বা আমি থাকি না। তো ওরকম ঈদের দিনটা অবশ্যই সকালবেলা মিষ্টি আইটেমটা একটু খাওয়া হয়। আর যদি বলি কখনো দেশের বাইরে ঈদ করার অভিজ্ঞতা রয়েছে ক্রিকেটারদের সঙ্গে, সতীর্থদের সঙ্গে? হ্যাঁ, আপনার 19-এ দুইবার, আমার 2015-এ আর 14-এ আপনার 2টা ঈদ আমার বাইরে করা হয়েছে। আর মানে 18-তে একটা ঈদ আমার বাইরে জিম্বাবুয়েতে মনে ছিলাম আমি। তখনকার অভিজ্ঞতাটা কি, যে বাড়ির বাইরে ঈদ করা ক্রিকেটার হিসেবে? অনেক খেলোয়াড়দেরই সেটা করতে হয় বিভিন্ন ইভেন্টে যারা যান। বলতে গেলে ওইটাও তো একটা ফ্যামিলি, তো ওইটার আনন্দটা অন্যরকম। আপনার ক্রিকেটারদের সাথে ঈদ করা সবসময় হয় না, কিন্তু অবশ্যই বাসার মানুষজনকে মিস করা হয়। আর ফ্রেন্ডস, ওনাদের আমি সবসময় তো আগে যেমন ম্যারিড ছিলাম না, তখন তো হয়তো বা ফ্যামিলি আর ফ্রেন্ডসদেরকে অনেক মিস করতাম। তো ওইভাবে বলতে গেলে ওইখানে যেমন মানে খেলায় গিয়ে ওরাও তো ফ্যামিলি, ওদের সাথে বা হয়তো বা ম্যাচ ছিল, ম্যাচের পরে আমরা এনজয় করছি, তো অতটা মিস করা হয়নি। ঈদের সময়টা কোথায় থাকেন বন্ধুদের সঙ্গে? ঈদের সময়টা
বাসায় বাসায় আমার মানে দিন চলে যায়। তো হট যদি মানে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডই ম্যারিড, আচ্ছা, তো বলা যায় যে আপনার সন্ধ্যার পরে যদি কেউ সবাই একসাথে হয়ে আমরা কোনো একটা রেস্টুরেন্টে বা কারো বাসায় আমরা টাইম পাস করি এই। ঈদের সালামির ব্যাপারটা চলে আসে, এখন কি অবস্থা? কজন কি দিতে হয় আর কার কার কাছ থেকে নিতে পারেন? কাজিনরা আসে আমার কাছে, তো ওদের তো অবশ্যই দিতে হবে। মানে ওরা অনেক এক্সাইটেড থাকে যে আসবে আমার কাছে। তো মানে আমি আবার মামাদের কাছ থেকে, আমার চাচাদের কাছ থেকে নিয়ে থাকি। আচ্ছা, তো ওইভাবে মোটামুটি ভালোই হয়। ভাবি কি ধরে কিনা বাড়তি সালামির জন্য? ধরে তো তো অবশ্যই, এটা তো মানে বাসায় রাখলে হয়তো বা দেখি মাঝে মাঝে নিয়ে নেয়, এটা একটা সবসময়ই থাকে। বাচ্চার সালামিটাও কি সে নিয়ে নেন? ওইটা আমি কখনো মানে দেখি না, ওই ওই রেখে দেয়। পরিবারের সঙ্গে যখন সময়টা কাটান, এটা তো একটা বাড়তি আনন্দ, যেটা আপনারা খেলার কারণে অনেক সময় হয়তো হয় না। তো এই সময়টা আপনি কিভাবে কি করেন? যখনই আমি মানে সুযোগ পাই যে ফ্যামিলিকে টাইম দেওয়ার, আমি মানে চেষ্টা করি যে ভালো একটা টাইম ওনাদের সাথে স্পেন্ড করা যায়। হয়তো বা বাসায় না থাকলেও আমার ফার্মে আমরা ফুল ফ্যামিলি চলে আসি, উইকলি 2 দিন কি 3 দিন আসা হয়। বা ঈদের টাইমে আমরাও প্ল্যান করতেছি যে ফার্মে আমরা সবাই একদিন রাতের বেলা হয়তো বা একটা সবাইকে আমরা ইনভাইট করে আমরা প্রোগ্রাম করব। তো ওইভাবেই আমাদের ঈদের টাইমটা বা মানে যে আমাদের ফ্রি টাইমটা এইভাবেই কাটা হয়। এমনি আপনার টিমমেটদের সঙ্গে কথা হয় ঈদে? হ্যাঁ অবশ্যই, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডের মধ্যে সবাই ক্রিকেটারই। তো ওইভাবে কথা হয় সবাইকে ঈদের দিন বা চাঁদরাতের দিন কথা হয়। একদম গতকালকেও তাসকিনের সাথেও কথা হয়েছিল। তাসকিনের কথা বলছিলেন, তার সঙ্গে আসলে ঈদে কি নিয়ে বেশি কথা হয়? মানে কেনাকাটা কিংবা ধরেন বাকি যা যা আছে, কোনটা বেশি আলোচনা হয়? কেনাকাটা নিয়ে ওরকম কথা হয় না। এমনি ধরেন আমি তো একদম এজ লেভেল থেকে একসাথে ক্রিকেট খেলছি, তো ওইভাবে খেলা নিয়ে কথা বলা হয়। আর এমনি ওর বাসার নিচে গেলে মানে ম্যাক্সিমাম আমাদের যাওয়া হয় ওর বাসার সামনে, আমরা 2-3 জন ফ্রেন্ড গিয়ে আড্ডা দিই বা নর্মালি কথাবার্তা এগুলোই। তাসকিনের সঙ্গে কি নিয়ে বেশি কথা হয়? ক্রিকেটের কথা যদি বলি, তিনি একজন বোলার আর আপনি ওপেনার ব্যাটার, তো এটার মধ্যে আসলে দুজন দুই রকমের বাট ফ্রেন্ড। হ্যাঁ অবশ্যই, তাসকিন মানে মার্শাল্লাহ অনেক ভালো, ওর যাচ্ছে সময়। আরও আমার থেকে অনেকগুলো ম্যাচ বেশিও খেলা, ও এক্সপিরিয়েন্সও অনেক। তো ওইটাই আমি ওর থেকে, ও আমাকে আমার সাথে শেয়ার করে বা কীভাবে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট ডমিনেট করে, যে আলহামদুলিল্লাহ ও তো অনেক বছর আলহামদুলিল্লাহ ডমিনেট করে খেলতেছে। তো আমিও ওর কাছ থেকে কিছু জানার ট্রাই করি যে কীভাবে করলে বা আরও বেশি ভালো করা যায়। এমনিতে কি বলা যায়, মানে মজার কোনো অভিজ্ঞতা যদি থাকে যে একজন পেসার হয়ে ব্যাটিং নিয়ে হয়তো টিপস দিতেই পারেন, এরকমের একটা টিপস শেয়ার করতে পারেন যেটা হচ্ছে তাসকিন আপনাকে বলেন? তাসকিন আমার মনে আছে পাকিস্তান সিরিজে আমি যেটা 96 করে মনে আউট হয়েছিলাম, তো ও আমাকে বলতেছিল সবসময়, আমি ওর সাথে ডিনারে বা ওর রুমেই আমি ওখান থেকে হোটেল থেকে বের হওয়া যেত না, তো আমি আরও একসাথে ডিনার করতাম। তো তখন আমাকে বলতেছিল যে ওদের যে 3টা পেস বোলার খেলবে, তো এটা তো সবাই আমরা মানে আগে থেকে জানা ছিল যে এরা খেলতে পারে। তো তাসকিন আমাকে বলতেছিল যে প্রথম 10টা ওভার মানে ওরা কি চায়, যে একটা পেস বোলার কী চায়, কীভাবে আউট করতে চায়। তো আমি তাসকিনকে জিজ্ঞেস করতাম যে তো মানে তোর কি প্ল্যানটা থাকে যে কোন দিকে বেশি আউট করা যায়। তো ওই বলতেছিল ম্যাক্সিমাম তো আপনার মানে গুড লেন্থ বা সামনে বলই বেশি করা হয় প্রথমে, তো হঠাৎ বাম্পার। তো এগুলো নিয়েই কথা হইতেছিল যে কোন এরিয়াতে বেশি বল করা যায় আর আমি কিভাবে খেললে, তো ওইটা নিয়েই আমার সাথে কথা ছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাজে দিয়েছে আমার কথাটা। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি পোলার আইসক্রিম প্রেজেন্টস চ্যাম্পিয়নের গল্পে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম পোলার আইসক্রিম প্রেজেন্টস চ্যাম্পিয়নের গল্পে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাদমান ইসলাম। অনেকক্ষণ ঈদ নিয়ে কথা বলছিলাম বিরতির আগে, ক্রিকেটটা নিয়ে একটু জানতে চাই। লাস্ট সিরিজটাও আপনি ভালো খেলেছেন, আয়ারল্যান্ডের সঙ্গে 2টা 50 পেয়েছেন, সেঞ্চুরি হতে পারতো বাট হয়নি। নেক্সট পরিকল্পনা কি, কিভাবে নিজেকে আসলে প্রস্তুত করছেন? লাস্ট আপনার লম্বা একটা ব্রেক পড়ে গেছে আমার, এটা সত্য কথা। কারণ লাস্ট টেস্ট খেলার পরে মনে হয় নেক্সট টেস্টটা 6 মাসের একটা 6 মাসের একটা ব্রেক ছিল, তো ওরকম কোনো ম্যাচও খেলা হয়নি আমার। তো প্র্যাকটিস করে আপনার মাশাল্লাহ লাস্ট কিছুদিন ভালো প্র্যাকটিস হয়েছে। তো চেষ্টা থাকবে যে যখনই ম্যাচ আসবে, আমার লাস্ট যে 2-3টা যে ইনিংস ছিল
আমি হয়তো বা মাঝে এখন থেকে ভিডিও দেখাই স্টার্ট করছি, বা ওদের বলারদেরও আপনার ভিডিও দেখাইছে, তো ওইভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিছি যে আমার কীভাবে ওদের সাথে হ্যান্ডেল করা লাগে। বা লাস্ট যে পাকিস্তানের সাথে সিরিজটা খেলছি, হয়তো বা সিমিলার বলারই ওরা হয়তো বা নিয়ে আসবে। তো আমি ট্রাই করতেছি যে বলার দেখে ব্যাটিং করা, বা প্রিপারেশনটা ওইভাবেই নেওয়া যে ম্যাচে আমার সাথে যেভাবে ফেস করা হয়। পেছনে ফিরে যাচ্ছি, কখন আসলে মনে হয়েছিল যে আপনি ক্রিকেটার হবেন? ওই ঝোঁকটা আসলে কখন জেঁকে বসেছে নিজের মাঝে, শৈশবের কথা যদি বলি? চোখটা বলতে গেলে মানে প্রথম ছোটোবেলাতে এমনি আমি ক্রিকেট পছন্দ করতাম, কারণ গোপীবাগে দেখতাম আমি, মানে আমার মামারা বা কাজিনরা, যখন আমি ছোট সবাই দেখতাম রোড ক্রিকেট হইতো, স্ট্রিট ক্রিকেট যেটা বলে, বা নাইটেও দেখতাম আপনার ক্রিকেট খেলতো সবাই। তো ওইভাবে আমিও খেলতে খেলতে তখন একটু বুঝ হয়, দেখি আব্বুও বিসিবির সাথে জড়িত, মানে বিসিবিতেই চাকরি করেন। তো ওইভাবে আমার আস্তে আস্তে বিসিবিতেও যাওয়া হয়, মাঝে মাঝে আব্বুর সাথে যেতাম, বা বাংলাদেশ টিমে খেলা দেখতাম বা প্লেয়ারদের দেখতাম। তো আস্তে আস্তে ওইভাবে ইন্সপায়ার হওয়া যে আমারও ক্রিকেটার হওয়ার তখন একটা ইচ্ছা আসলো। তারপর উইলস্টেডেল ফ্লাওয়ার স্কুলে আমি ভর্তি হলাম, তখন ক্লাস 5-এ, তখন থেকে স্টার্ট করছি আমি। তারপরে আপনার রতন স্যার ছিলেন, যিনি মারা গেছে, আব্দুল হাদি রতন, তো ওনার আন্ডারে আমার ক্রিকেট হওয়ার পরে আমি উইলসে এসে আনোয়ার স্যার ছিলেন, ওনার আন্ডারে মানে আছে এখানে আলহামদুলিল্লাহ। এমনি গলি ক্রিকেটে খেলার যদি কোনো অভিজ্ঞতা থাকে, আপনি ন্যাশনাল টিমে খেলছেন, আপনি যখন গলিতে খেলতেন, যেটা ভিলেজ ক্রিকেট বলা হয়, তখন কেমন থাকতো আর কি বাকিদের সঙ্গে খেলা? বলতে গেলে গলি ক্রিকেটে আমি অনেক খেলছি। আপনার এখনও যদি আমি ফ্রি থাকি, আমি গোপীবাগে গিয়ে এখনও খেলা হয়। আমি কিছুদিন আগেও রাতের বেলা গিয়ে খেলে আসছি, কারণ ওই জিনিসটা মিস মানে ছোটোবেলায় যেটা করছি আমি। শর্ট ক্রিজ? হ্যাঁ, শর্ট ক্রিজ। তো আমি অনেক এনজয় করি ক্রিকেটটা, তো প্রায়ই যাওয়া হয় আমার। মানে আপনার একটু ফ্রি থাকলে আমি রাতের বেলা গিয়ে খেলি। ওইখানে এখন খেলা কষ্ট কিনা, যে 6 ধরেন ব্যাটের কানায় লেগে দেখা যায় যে আউট হয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনার দুই পাশে দুইটা ওয়াল থাকে তো, Wall থাকে তো, হ্যাঁ, হ্যাঁ। একটু মানে ওয়ালের উপর গিয়ে পড়লেই আউট। আউট। তো এখন পুরা গ্রাউন্ডে মারতে হয়, আর আপনার ছোট। এটা কষ্ট কিনা আপনাদের জন্য? হ্যাঁ, এটাই তো কষ্ট, আর রান বের করা অনেক কষ্ট হয়ে যায় এখানে, কারণ 5-6 জন ফিল্ডিং একসাথে লাইন। ন্যাশনাল টিমে খেলার পরও কষ্ট হয়ে যায় ওই গলি ক্রিকেট খেলতে? কারণ গলি ক্রিকেটে আপনার যারা খেলে ওরা তো অনেক মানে অনেক দিন ধরে খেলতে থাকে, তো খুব ভালো খেলে ওরা স্ট্রিট ক্রিকেট। আর এমনিতে ওই যে টেপ টেনিসের যে তারকারা থাকে, তাদের কি আপনি চিনেন? চেনা চেনা জানা? না, বা দেখেন ভিডিওগুলা? ভিডিও মাঝে মাঝে আসে, কিন্তু ওরকম চেনা চেনা জানা নেই আমার। শেষ বিপিএলও একজন খেলেছেন রাজশাহীর হয়ে, যিনি এই টেপ টেনিসের ক্রিকেটটা খেলতেন, সাকলাইন। সাকলাইন। সাকলাইন আমি জানি অনেক টেপ টেনিস, কিন্তু ওর খেলা আমি এখন কখনো দেখিনি টেপ টেনিস, কিন্তু আমি জানি ও ভালো টেপ টেনিস খেলতেন। আর আপনাদের ন্যাশনাল টিমে কে ভালো টেপ টেনিস ক্রিকেট খেলেন? টেপ টেনিস বলতে গেলে এরকম কখনো দেখা হয়নি যে এরকম টেপ টেনিস খেলে, কিন্তু আমি শরীফুলের কথা শুনছি, শরীফুল নাকি ভালো টেপ টেনিসে ভালো ব্যাটিং করে, মুস্তাফিজও নাকি টেপ টেনিসে ভালো ব্যাটিং করে। আচ্ছা, তো টেপ টেনিস খেলতে গেলে মুস্তাফিজ হচ্ছে ব্যাটার হয়ে যায়। আর এমনি ফুটবলটা কে ভালো খেলেন? ফুটবল এখন, আগে যখন খেলতাম তখন তো সিনিয়ররা দেখতেন, মুশফিক ভাই, সাকিব ভাই অনেক ভালো ফুটবল খেলতেন। আচ্ছা। তারপরে এখন লিটন, শান্ত খুব ভালো ফুটবল খেলে। সাকিব আল হাসানের কথা বলছিলেন যে ভালো ফুটবলটা খেলতেন, আর তার সাথে কোনো মজার কথা আছে? মানে সাকিব একটা ক্যারেক্টার ছিলেন, জুনিয়রদের সঙ্গে তার কানেকশনটা কেমন ছিল? সাকিব ভাই সবসময় মানে ড্রেসিং রুমে অবশ্যই জুনিয়রদের অনেক সাপোর্ট করতেন। আমাদের যে আলহামদুলিল্লাহ যে আমি লাস্ট মানে যে সিনিয়র যারা ছিলেন সবাইকে মোটামুটি আমি পাইছি, সবাই খুব সাপোর্টিভ। আপনার জুনিয়ররা হয়তো বা ড্রেসিং রুমে যখন থাকা হয় তখন অবশ্যই, বা কেউ যদি রানও না করেন, বা কেউ একটু প্রবলেম ফেস করতেছি আমরা, বা আমার ব্যাটিং নিয়ে কোনো টিপস, তো সবাই আমাদের সাকিব ভাইয়ের কাছেও কথা বললে খুব আমাদের হেল্প করছেন। কাকে আপনার দেখে মনে হয়েছে যে মানুষটা দেখলাম একরকম, বাট না সে আরেক রকম? হয় না অনেক দেখলে একটু ভয় লাগে, বাট না সে ড্রেসিং রুমে যাওয়ার পর মনে হয়েছে না সে আসলে ব্যতিক্রম? মুশফিক ভাই। আচ্ছা, কেন এটা এটা কেন মনে হলো? হ্যাঁ, মুশফিক ভাইকে আগে দেখলে খুব ভয়, মানে মনে হয়তো উনি অনেক মানে উনি এত ফ্রেন্ডলি আমি প্রথম আগে বুঝি নাই, কিন্তু মুশফিক ভাই মানে সবসময় হেল্প করেন। কখন বুঝেছেন আসলে উনি ফ্রেন্ড? আমি যখন ন্যাশনাল টিমে আমার প্রায় 5-6টা ম্যাচ খেলা হয়ে গেছে, আচ্ছা। তারপর থেকে যে মুশফিক ভাই মাশাআল্লাহ আমার ব্যাটিং নিয়ে অনেক আমাকে হেল্প করেন, অনেক। সব থেকে বেশি চারপাশের খোঁজ খবর কে রাখেন, যার কাছে গেলে আপনি রাজনীতি সম্পর্কে জানতে পারছেন, যে আপনার সিনেমার খোঁজ খবর দিতে পারছেন, মানে বাইরের খোঁজ খবরটা কে রাখেন সবচেয়ে বেশি? রাজনীতি নিয়ে আমার ড্রেসিং রুমে খুবই কম, মানে আমি কখনো শুনি না যে রাজনীতি নিয়ে ড্রেসিং রুমে কথা হয়েছে। ফ্যাশন
কার বেশি সেন্স ভালো? তাজকে আপনার সম্পর্কে জানতে চাই, আপনি কি একটু কম কথা বলেন? আমি বলতে গেলে মানে মনে হয় যে আমি কম, কিন্তু আমি যার সাথে ফ্রেন্ডলি বা ফ্রি আমি তাদের সাথে অনেক কথা বলি, কিন্তু আগে হয়তো বা একটু কম কথা বলতাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ স্লেজিং করলে কি করেন? যখন আপনাকে স্লেজিং করেন প্রতিপক্ষের বলাররা, তখন আপনি কিভাবে আসলে ব্যাপারটা হ্যান্ডেল করেন? বিশেষ বলতে গেলে কেউ স্টেজিং করলে আমার হাসি চলে আসে, এটা হলো সবচেয়ে বড় আমি কখনো রিয়্যাক্টও করি না। এরকম একটা যদি এক্সপিরিয়েন্স থাকে লাস্ট এক্সপিরিয়েন্স আমার সাথে স্লেজিং, সবচেয়ে বেশি স্লেজিং করা হয়েছিল মনে হয় আমাকে ওয়েস্ট ইন্ডিজে। আচ্ছা, ওইটাই একটা ছিল আপনার, এই কার্টি মনে হয় আমাকে স্লেজিং করতেছিল। পরে ও না, কার্টি না, অফ স্পিনারটা ছিল ও। পরে আমি মানে অনেকক্ষণ ধরে আমাকে স্লেজিং করতেছিল, পরে আমি একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলাম ওইটাই। এমনি কি বাংলাদেশের ক্রিকেটার একটু স্লেজ কম করে নাকি? না না, করে করেন? করে কোন দেশের ক্রিকেটাররা বেশি করেন মানে আপনার খেলার অভিজ্ঞতা থেকে? সাউথ আফ্রিকানরা। আচ্ছা, আর শ্রীলঙ্কা, ইন্ডিয়া? না না, ওদের সাথে এত ইন্ডিয়ার সাথে আমি ফেস করি নাই কেউ স্লেজিং করতেছে। শ্রীলঙ্কানরাও আমি দেখিনি ফেস। পাকিস্তান লাস্টে, কিন্তু আমার সাউথ আফ্রিকা মনে আছে ওরা অনেক স্লেজিং করতেছিল, অনেক। আলটিমেট গোলটা কি আসলে ক্রিকেটে? একদম শেষ দিকের শেষ প্রশ্ন যদি করি। আমি তো আলহামদুলিল্লাহ টেস্ট ক্রিকেট খেলতেছি, তো অবশ্যই তো সামনে চেষ্টা করব যে মানে কীভাবে আরও ভালো করা যায়। আপনার গোল তো সবসময় কীভাবে ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করা যায়, এটাই আমার টার্গেট। তো ওইভাবেই তো টেস্টটা খেলে যাচ্ছি। তো ইনশাল্লাহ সামনে আরও অনেকগুলো খেলা আছে, আমি যতটুকু জানি অনেকগুলো টেস্ট আছে, 12টা মনে হয় টেস্ট আছে। তো আপনার প্রত্যেকটা সিরিজে যদি আলহামদুলিল্লাহ ভালো করা যায় তো আমার জন্য ভালো, দেশের জন্য ভালো, টিমের জন্য ভালো। তো এইটাই আমার টার্গেট, কীভাবে দেশকে আমি সবসময় মানে ভালো একটা টার্গেট সেট করে আমার সাইড থেকে আমি যাতে ভালো একটা ব্যাটিং বা ভালো একটা পারফরমেন্স দিয়ে ভালো একটা টার্গেট সেট করে দিতে পারি, এটি সবসময় আমার টার্গেট। জি, অসংখ্য ধন্যবাদ সাদমান ইসলাম আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। সাদমান ইসলাম জাতীয় দলের ক্রিকেটার এতক্ষণ কথা বলছিলেন পোলার আইসক্রিম প্রেজেন্স চ্যাম্পিয়নের গল্পে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।